खुलुमखा आं बुइलानो सानाय आं बाय जत मिली वाइसा स्लोगान दिनानि बागै बोलो बोलो भारत माता की जय पेছনে যারা আপনারা কিন্তু সুর মিলাননি ভারত মাতা কি जय যাতে ত্রিপুরার কোনায় কোনায় আমাদের আওয়াজটা পৌঁছে আবার বলছি ভারত মাতা কি जय বিজেপি जिंदाबाद বিজেপি जिंदाबाद বিজেপি जिंदाबाद হাম ভাই ধন্যবাদ সবাইকে चीनी फाइ माजा फाइजाक चीनी जतने नायक जतने साइब चीनी बुखानो खुशी खाइ मनाय अबाहाय बरम गोनां एमएलए चीनी प्रमोद रियांजी तै चीनी तै खरकसा एमएलए चीनी माइला फुरुक मकजी तै अर फाइ माजा फाइजाक चीनी एमडीसी जारा तने आं बरम कबकनाय चीनी बरम गोनां बिद्युत देबरमाजी बरम कबगो दाय सफाय आसुना बागै भारतीय जनता पार्टी त्रिपुरा प्रदेश नी उद्योग बाय তিনি নি অজে যোগদান সভা ও সভাও চিনি প্রদেশ নি যারা সহ সভাপতি একটু আগে কক্সাই থাকা চিনি বরমগোনা এমডিসি বিমল কান্তি চাকমা মহোদয় সুবল ভৌমিক মহোদয় চিনি প্রদেশ নি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা যে বড় ও কয়েকদিন রমই চিনি ও সবানো চারিতি সেনা বাগৈ অনেক পরিশ্রম খাইকা বিনি লগে চিনি যারা সম্পাদক তংনায় চিনি দেবী দেববর্মানক খবই ভূমিকানন্দ রিয়ানক খবই আর যারা প্রদেশ নেতৃত্ব চিনি মন্ত্রী সভানি ওরা কোনই মন্ত্রী তাও পর্যন্ত সব পাইখা বড় কক সানায় চিনি জনজাতি হামক্রাই মন্ত্রী চিনি বিকাশ দেববর্মা মহোদয় চিনি শান্তনা চাকমা মহোদয়া ওরা চিনি এমডিসি তারপরে ওরা চিনি এমএলএ যারা তংনায় চিনি প্রদেশ নি অন্যান্য নেতৃত্ব জেলা নেতৃত্ব বিভিন্ন মন্ডল নি ফাইনাই জেলা সভাপতি মন্ডল সভাপতি ন খবই চিনি যারা নেতৃত্ব আং জোর তনরানি খাপাংনি হামজাকমুং তাই অকরারং খলুমুং ইয়াফারই আং কক সানাই চিনি অযোগদান সভা অযোগদান সভাও তিনি একটু পরে যখন যোগদান চেংনায় সংখ্যা বুঝে গাবো সাইমানায় মিয়া পর্যন্ত চিনি আরো 4000 লাই 5000 হয়তোবা তিনি লাইনায় তো কাজে এই যে যোগদান সভা তিনি ওরা খাইজাকমানি অনেক রাজনৈতিক দল সহ বিজেপি জনজাতি মোর্চা দুর্বল জনজাতি মোর্চাও নেতৃত্ব করে যদি জনজাতি মোর্চার নেতৃত্ব করে হিংকে তিনি সভা ভাইকে উংতং আবব যারা চিহ্ন সানায় বর্ণ সোনানি নাগু যত কক বড় আং সাইমিয়া কোনো নেতা বিরোধী দল নেতা প্রশ্ন খাইও জনজাতি নেতৃত্বরা কক বড়ক জানে না তো তার জন্য আমি শুরুতে কক বড়কে শুরু করলাম এখন আমি বাংলাতেই আলোচনা করব কারণ আমাদের মগ যারা চাকমা যারা অন্যান্য অনেক সম্প্রদায় আছেন আমাদের বাঙালি নেতৃত্ব থেকে জনগণ সবাই কক বড় বুঝেন না তার জন্য বাংলায় আমি আলোচনা করব আমি শুরুটা কক বড়ক এই জন্যই বললাম যে কেউ কেউ বলে থাকেন আমরা নাকি কক বড়ক জানি না আমার কথা হচ্ছে আজকে যে যোগদান সভা এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে ত্রিপুরা রাজ্যে শান্তি বিরাজ করছে ত্রিপুরা রাজ্যে উন্নয়ন হচ্ছে তার জন্য সাধারণ মানুষ বিজেপিকে পছন্দ করে হাজার হাজার মানুষ আজকে এখানে জমায়েত হয়েছে উন্নয়ন এবং শান্তির পক্ষে আছেন যারা
তারা আজকে এখানে সমবেত হয়েছেন, আজকে উপস্থিত হয়েছেন। তার জন্য আজকে এই বিশাল জনসংখ্যা। আমাদের সরকার আসার পরে বিশেষ করে জনজাতিদের জন্য যেভাবে কাজ করেছে আমাদের সরকার, তার জন্য আজকে বিরোধীরা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়ে আবুল টাবুল কথাবার্তা বলছেন। আমরা বিরোধীর দীর্ঘ শাসন আমরা দেখেছি, কংগ্রেস হোক, সিপিআইএম হোক, ওই এডিসিতে বিভিন্ন দলের সরকার হোক, আমরা দেখেছি। কিন্তু বিশেষ করে সিপিএম এই গত 25 বছর যাবৎ আমরা আজকে যাদেরকে আমরা নিজেদেরকে জনজাতি বলে আমরা গর্ববোধ করি, কিন্তু এই জনজাতিদের পরিচয়ের ক্ষেত্রেও আমাদেরকে অপমান করে রাখা হয়েছিল, বলেছিল উপজাতি। আমরা উপজাতি কি করে হলাম? আমাদের রাজা, আমাদের রাজত্ব, ইতিহাস সবাই আছে, অথচ আমরা উপজাতি কি করে? সিপিএমরা, আমাদের কংগ্রেস আমাদের উপজাতি করে রেখেছিল। আর আজকে আমাদের সরকার আসার পরে আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী আছেন, সরকারিভাবে ঘোষণা হয়েছে। আমি তার জন্য বলবো, যারা উপজাতি বলে ওই সিপিএম এর, তারা কংগ্রেসের, তারাই বেশিরভাগ উপজাতি আমাদের এখনো বলে। এখনো উপজাতি কোন মুক্তি পরিষদ থেকে মুক্তি পেতে পারেনি সিপিএমরা। এখান থেকে মুক্তি আমাদের দরকার। এই যে উপজাতি থেকে আজকে আমরা জনজাতি নামাকরণের মাধ্যমে এখান থেকে 60 জন কৃতি সন্তান বিভিন্ন সম্প্রদায়ের থাঙ্গা দাল্লং থেকে শুরু করে সত্যরাম রিয়ান থেকে শুরু করে আমরা 60 জনকে দিল্লিতে পুরস্কারের মাধ্যমে জনজাতিদের সম্মান দেখানোর কাজটা আমরাই করেছি। এটা কেউ করেনি, কোনো সরকার, কোনো দল করেনি, চিন্তাও করেনি। এই কাজটা আমরা করেছি। আজকে রিসা এখানে অনেকে পড়ে এসছেন। রিসা আজকে যেভাবে সারা বিশ্ব তার পরিচিতি লাভ করেছে, আমাদের সরকার আসার পরে এই রিসার পরিচিতিও আজকে আর একটা গর্ব করার বিষয়। আমাদের ইতিহাস, আমাদের এই ত্রিপুরা রাজ্যে রাজা, রাজত্ব, রাজ পরিবার এবং আমাদের জনজাতিদের একটা দীর্ঘদিনের ইতিহাস, হাজারো বছরের ইতিহাস। এই ইতিহাসকে মুছে দিয়েছিল আমাদের বিরোধী সেই সিপিএম কংগ্রেস, যারা যখন শাসনে ছিল, তারা মুছে দিয়েছিল। আমরা আসার পরে মহারাজা বীর বিক্রম, যিনি সবার জন্য কাজ করেছিলেন, আজকে আমাদের যে নরেন্দ্র মোদীজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সকলের জন্য সরকারের নীতি পলিসি প্রকল্প হওয়া উচিত, এই কথা সেই সময় রাজ আমলে যদি কেউ বলে থাকেন তাহলে মহারাজা বীর বিক্রম। ওই কংগ্রেসের সময় মহারাজা বীর বিক্রমের পরিবারের অনেকজন মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন, তারাও কিন্তু মহারাজা বীর বিক্রমের সম্মান দেওয়ার জন্য, সম্মান করার জন্য চিন্তা করেনি, যেটা আমাদের বিজেপি সরকার আসার পরে আমরা করেছি। মহারাজার মূর্তি স্থাপন, মহারাজার নামে ছুটি ঘোষণা, আজকে যেভাবে মহারাজার নামে রাজনীতি হচ্ছে, সেই সময় কিন্তু মহারাজাকে নিয়ে কেউ চিন্তা করেনি। এমনকি ওই পরিবারের সন্তানরা, পুত্রবধূরা এই কথা চিন্তা করেনি। মন্ত্রী ছিলেন, এমপি হয়েছিলেন, সেই যে কাজটা তারা করেনি, আমাদের বিজেপি আসার পরে এই কাজটা আমরা করেছি। আবার তারা জিজ্ঞেস করে বিজেপি জনজাতির জন্য, ত্রিপুরার জন্য কিছু করে না। এই যে কাজ করছি, এটা কি জনজাতির জন্য না? এটা সবটাই জনজাতির জন্য। আমরা আজকে, আমি বলি আপনাদের, আজকে আমাদের ক্রীড় বিক্রম কিশোরজির জন্মদিন। ওনাকে যদি আমি অন্যভাবে বলি, মহারাজা হিসাবে আমি ওনাকে সম্মান করি। আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে ক্রীড় বিক্রমজি উনি কংগ্রেসের এমপি ছিলেন, কংগ্রেসের তিনবারের 15 বছর যদি আমাদের জন্য, আমাদের শিক্ষা, সংস্কৃতি, ভাষা, সামাজিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ, এই সব নিয়ে যদি কথা বলতেন, কংগ্রেসের সময় ইন্দিরা গান্ধী ওনার কথা শুনতেন, রাজীব গান্ধীদের সময় যদি এই কথা বলতেন, তাহলে আজকে জনজাতিদের সমস্যা আমাদের থাকে না। কিন্তু কংগ্রেসের নীতির কারণে, কংগ্রেসের চিন্তাধারায় আমাদের জনজাতি বিরোধী হওয়ার কারণে ক্রীড় বিক্রম কিশোরজি কিন্তু কংগ্রেসের এমপি হিসাবে কিছুই করতে পারেননি। এই কথা যদি আমি বলি, তাহলে অন্যায় কোথায়? আমাকে আক্রমণ করা হয় বলে রেবতী রাজ পরিবারকে সব সময় আক্রমণ করে, আমি আক্রমণ করি না, ইতিহাস কথা বলে, আমি এটাকেই শুধু স্মরণ করাই। ইতিহাস কথা বলে,
তার জন্য আমি এই সব কথা বলেছি। আমাদের বিরোধী দলের অনেক বড় নেতা, আমি তো শর্টম্যান, আমরা তো ছোটা মোটা लीडर हूं ना, तो इसीलिए माने আমাদের কেউ গুরুত্ব দেয় না, দিতে চায় না, বলে আরে ইনকা বাত তো छोड़ो না, इतना ইম্পর্টেন্স মত দো। আমাদের বিভিন্ন সাধারণ সম্পাদক ঠিক কথাই বলেছেন, আমরা যদি এত ছোট নেতা হয়ে থাকি আমাদের কথায় পাহাড় গরম করার কি দরকার আছে বাবা? কি দরকার আছে? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আজকে তারা একটা দলের নামে 5 বছর এডিসিতে আমাদের নানা ভুল বুঝিয়ে একবার সুযোগ দাও তাহলে আমরা দেখাবো। এই কথা বলে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলে, ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের কথা বলে, স্বচ্ছ প্রশাসনের কথা বলে ত্রিপুরা সাথে ঠকিয়ে ক্ষমতায় এসছেন। ক্ষমতায় আসার পরে এখন আর সেই কথা বলার মতো সুযোগ নেই, পরিবেশ নেই। জনজাতিরা বুঝে গেছেন, তার জন্য বইয়ে এখন ওই নামটাই এখন পাল্টে ফেলার চেষ্টা করছেন, পরিকল্পনা চলছে। হয়তোবা এই কথা চিন্তা করে আমাদের সাধারণ সম্পাদক বিপিন বলেছিল যে 2026-এ এই দলটাই থাকবে না। ঠিক কথাই বলেছেন। ত্রিপুরা মথা নাম থাকছে না আগামী দিনে। সেই দিন 27 নভেম্বর কি নাম দিয়ে মানে সভা করেছিল? ওয়ান নর্থ ইস্ট। ওয়ান নর্থ ইস্ট বলে বিজেপিরা কেন ওয়ান নর্থ ইস্টের বিরোধিতা করে? আমরা বিরোধিতা করি না। আমি আজকে এই সবার মাধ্যমে এই মঞ্চ থেকে তাদের কাছে একটা অনুরোধ আহ্বান করতে চাই। আমরা যারা বিজেপি করি, জনজাতি মোর্চা হোক, সবাই আমরা বলি এক ভারতের কথা। এক ভারত হলে শ্রেষ্ঠ ভারত হবে। সারা পৃথিবীতে আমরা 1 নম্বর দেশ হিসেবে আমাদের দেশকে দেখতে চাই। আপনারাও আমাদের সাহায্য করুন। শুধু নর্থ ইস্ট, আমরা তো নর্থ ইস্ট না, পুরো ভারতবর্ষ নিয়ে ভাবছি। তো এই নর্থ ইস্টে শুধু জনজাতি আছে তা না। জনজাতি শব্দ অটল বিহারীর দেওয়া। তাহলে ওই আমার লাদাখের মধ্যে, লাদাখে জনজাতি আছে, আমার তামিলনাড়ু, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে প্রচুর জনজাতি আছে। তো তাদেরকেও তো আমার ভাবতে হবে। তো তাহলে ভারতবর্ষের এই 10-12 কোটি জনজাতির উন্নয়ন করতে গেলে এক ভারত নিয়ে ভাবতে হবে। শুধু একটা অঞ্চল নর্থ ইস্ট নিয়ে ভাবলে হবে না। নর্থ ইস্টকে নিয়ে এই যে কথাবার্তা, এটাও আমাদের মোদিজি আসার পরে, মোদিজি যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রায় 100 বার এই অঞ্চলে সফর করলেন, উন্নয়ন প্রকল্প ঘোষণা করলেন, যাওয়ার জন্য সড়ক ব্যবস্থা, রেল ব্যবস্থা, বিমান ব্যবস্থা করে দিলেন। আমাদের এখানে যে হীরার কথা বলেছিলেন, আজকে ওই শিলং থেকে, মেঘালয় থেকে কংগ্রেস সাকমাজি 40 মিনিটে ত্রিপুরায় এসে ভাষণ দিয়ে চলে যান। এটাও আমাদের কল্যাণে। আগে কোথায় ছিল তারা? এতদিন কেন আসেনি ত্রিপুরা রাজ্যে? এই ত্রিপ্রাসাদের জন্য। কংগ্রেসের সময়, সিপিএম এর সময় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আমাদের গাড়ি আসতে পারতো না, খাবারের চালের বস্তা আসতে পারতো না। সেই সময় কোথায় ছিল তাদের চিন্তা ভাবনা? তো কাজে এটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র। আমি বলবো যে এই যে এক ভারতের জন্য আপনারা আসুন, আপনারা তো এমনিতে আমাদের সঙ্গে আছেন এখন সরকারের মধ্যে, তো আরেকটা সহযোগিতা করুন। এক ভারত এবং জনজাতিকে নিয়ে আমরা সবাই ভাবি। একটা কথা বড় নেতাদের অভিযোগ, বলে আমরা নাকি সিপিএম এর কিছু বলি না, সমালোচনা করি না। আমি এই প্রশ্নের উত্তরে উনাকে বলতে চাই, বড় নেতাকে, যে ঠিক আছে আমরা কথা বলি না, কিন্তু এই কথা আপনি চিন্তা করুন। চাঁদমোহন ত্রিপুরা, শহীদ চাঁদমোহন ত্রিপুরা, শহীদ আমাদের নিশিকান্ত চাকমা, উনারা এই সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম এর বিভিন্ন যে অত্যাচার, তার বিরুদ্ধে ত্রিপুরার মানুষকে মুক্তি দেওয়ার জন্য শহীদ হয়েছে। এটা বিজেপির নেতা কর্মী ছিলেন, ওনারা নির্বাচিত সদস্য ভিলেজ কাউন্সিলের। কিন্তু ওই বড় নেতা বলেন আমরা সিপিএম এর, আমরা লড়াই করেছি, তার জন্যই তো শহীদ আমাদের। আর আপনি কি বলেন? জিতেন চৌধুরী জিততে পারলো না যদি আমি সেখানে সাহায্য না করতাম। তাহলে দালালি কারা করছেন? সিপিএম এর দালালি যারা করছেন তারাই এ কথা বলছে। আপনি জিতেন চৌধুরীজিকে জয়লাভের জন্য সাহায্য করলেন নিজের ক্যান্ডিডেট না দিয়ে, আবার অন্য ভাষণে বলেন আমি বিজেপিকে সাহায্য করেছি।
আপনি যদি আমাদের সাহায্য করে থাকেন, সিপিএমকে সাহায্য করে থাকেন, তাহলে কত টাকা পেয়েছেন আপনি খোলাসা করুন। এই দালালি বন্ধ করুন। আপনারা জনজাতিদের এইভাবে বিভিন্নভাবে আপনারা ভুল বুঝাবেন না। সিপিএম এর সমালোচনা করে, সিপিএম এর সঙ্গে মোকাবেলা করে আমরা ক্ষমতায় এসেছি, 18তে আপনারা ছিলেন না। তো কাজে আমরা এই যে উনি মাঝে মধ্যে কথা বলেন, বড় নেতা, যে 125তম সংবিধান সংশোধন করে উনি আমাদের অনেক কিছু দেবেন। আমি আজকে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, আপনাদের আমি দেখাতে চাই এবং প্রয়োজনে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা হচ্ছে, আমি চিঠি লিখেছিলাম মাননীয় পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনাকে একটা চিঠি লিখেছিলাম আমি 13 তারিখ নভেম্বর 2019। আমি এই চিঠি লিখেছিলাম। এই চিঠিতে কি আছে জানেন? 125তম সংবিধান সংশোধন এবং 50টা এডিসিতে আসনের জন্য বিপ্লব কুমার দেবজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন আমি চিঠি লিখেছিলাম। তার আগে এইখানে মাইনোটস আছে, মিটিং এর মাইনোটস। এইখানে আমার বিমল চাকমা মহোদয়, আমার প্রমোদ রিয়ান এমএলএ সহ অনেকে আছেন, সেই দিন উপস্থিত ছিলেন। এইখানে আমি আমার এমপি আমি যখন ছিলাম সেই সময় 19টা জনজাতি সম্প্রদায়কে আমি আহ্বান করেছিলাম এবং আমাদের ভগৎ সিং ইয়ট হোস্টেলে 13 তারিখ নভেম্বর আমরা 19টা সম্প্রদায়কে নিয়ে বৈঠক করে সেখানে প্রথম এই এডিসি আমাদের স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতায়ন এবং 125তম সংবিধান সংশোধনের জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছিলাম। এই দল আজকে যারা বলছে তারাই শুধু 125তম ত্রিপুরাসার জন্য কাজ করে। আমি তাদেরকে বলবো যে এই দলের জন্ম তখন হয়নি। আমরা যখন এডিসি উন্নয়নের জন্য চিন্তা করেছিলাম তারা তখন এই দলের জন্মই হয়নি। আমি আজকে তার জন্য বলবো যে দল ওই এডিসিতে ক্ষমতায় আছে, বিভিন্ন কথা বলে ক্ষমতায় এসছে, তাদের এই যে 6 সিটর পার্লামেন্টে আমি দাঁড়িয়ে 50টা সিট, আমাকে আমার দলের অনেক নেতৃত্বই প্রশ্ন করেছিল সেই সময় যে কেন 50টা সিট, 30 থেকে 50টা কেন হবে। আমি তাদেরকে ব্যাখ্যা করে বলেছিলাম যে আমাদের এডিসিতে একটা আসনে এখন 32 থেকে 40,000 আমাদের ভোটার আছে, অথচ আমাদের কার্বি আলম, আমাদের বড়ুল্যান্ড অথবা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এই সমস্ত জায়গায় আমরা যদি দেখি মাত্র 18 থেকে 20,000 ভোটার হলে একজন এমডিসি সেখানে তার যে কনস্টিটিউয়েন্সি তার সীমানা নির্ধারণ করা হয়েছিল। তো যেহেতু লোক সংখ্যা বেশি তার জন্য আমি প্রস্তাব লোকসভায় আমি তুলেছিলাম 50টা করা হোক, যাতে আমাদের মধ্যে অনেক সম্প্রদায় আছেন মাত্র 5,000 10,000 তাদের থেকে আমরা যাতে প্রতিনিধি পাঠাতে পারি। তো আজকে বিজেপি মন্ত্রিসভায় আমরা সেই প্রস্তাব সেটা অনুমোদন করে আমাদের মন্ত্রিসভা কেন্দ্রের কাছে পাঠিয়ে রাখা হয়েছে। সেটা হলে এডিসি আগামী দিনে ক্ষমতায়ন হবে, আর্থিকভাবে লাভবান হবে এবং এডিসির উন্নয়ন হবে। তাদেরকে বন্ধ করার দরকার। এডিসিতে ক্ষমতায় বসে এই দলটা কি করছে আপনাদের জানা দরকার, আমরা সবাই জানি, তবু আমি একটু সবাইকে স্মরণ করাতে চাই। যারা ত্রিপ্রাসা থানচার কথা বলে ক্ষমতায় এসে নিজেদের মধ্যে মারপিট ছাড়া তারা আর কিছু চিন্তা করে না, আর উন্নয়নও তারা ত্রিপ্রাসার কোনো কল্যাণ তারা করতে পারেনি, উন্নয়ন করতে পারেনি। আজকে তার জন্য প্রশ্ন হচ্ছে, অডিট হচ্ছে না। আমি আজকে এখানে ঘোষণা দিতে চাই, আমি আপনাদের সামনে ঘোষণা দিতে চাই মিডিয়ার সামনে, এডিসি কে অডিট করিয়েই সারবো আমরা বিজেপি জনজাতি মোর্চা। এডিসি কে অডিট করিয়ে সারবো। অডিট আপনারা টাকার হিসাব না দিলে আপনাদের হবে না, দিতে হবে। জনগণ চাইছে, ত্রিপুরার মানুষ জানতে চাইছে। আপনারা মিথ্যে কথা কেন বলেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় সরকারি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছে। উনি বলেছেন বিধানসভা বিভিন্ন জায়গায়
তারপরে আপনারা কি করে মুখ্যমন্ত্রীকে মানে অপমান করার জন্য এই সব আপনারা ষড়যন্ত্র করেন। মুখ্যমন্ত্রী কেন মিথ্যা কথা বলবেন, উনি বিনা তথ্যে কেন কথা বলবেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে ওরা বিশ্বাস করে না। তার জন্য মুখ্যমন্ত্রীর সভাকে চ্যালেঞ্জ করে, মুখ্যমন্ত্রীর সভাকে। এটা কি রাজনীতি হওয়া উচিত? লজ্জা থাকা উচিত। তো তার জন্য আজকে প্রশ্ন হচ্ছে স্মোক হাউস এডিসিকে আমরা 50টা, আমার মাননীয় মন্ত্রী বলবেন 50টা স্মোক হাউস আমরা দিয়েছি। 2 বছরে 2টা স্মোক হাউস তারা কমপ্লিট করতে পারেনি। টাকা দেওয়া হয়েছিল 2 বছর আগে, অথচ 2টা স্মোক হাউস এখনো। ওই কমল কলই এক্সিকিউটিভ মেম্বার উনি সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেন, আর কাউন্সিলে দাঁড়িয়ে আরেকটা কথা বলেন, আপনারা দেখেছেন মিডিয়াতে। আর পূর্ণচন্দ্র বাবু সিএম উনিও একটা কথা বলেন, তাদের মধ্যেই থানচা নেই, কথার মিল নেই। তো কাজে সব জায়গায় আজকে হিসাব মিলাতে পারছে না। কাজে তার জন্য পেনশনার্স যারা পেনশন বয়স শেষ 60 হওয়ার পরে চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে যারা যায়, তাদের জন্য তাদের কোনো মানবিকতা আমরা দেখলাম না। হাইকোর্টে গিয়ে হাইকোর্টকে বলতে হচ্ছে 3 মাসের মধ্যে তাদের প্রাপ্য যে পাওনা এটা মিটিয়ে দাও, না হলে 7% আরো যোগ হবে তার সঙ্গে। লজ্জা থাকা দরকার। আমরা এই প্রশ্ন করতে পারি না জনগণের হয়ে? এই প্রশ্ন করলে কি আমি অন্যায় হয়ে যায়, বিজেপি অন্যায় হয়ে যায়? তার জন্য কি আপনারা এডিসিতে গুছনে নেই দুঙ্গায়ে কথা বলতে পারেন? এটা গণতান্ত্রিক। আমরা হিসাব চাই। তো কাজে জুনিয়র ইঞ্জিনিয়ার প্রমোশনের ক্ষেত্রে 17 জন জুনিয়র ইঞ্জিনিয়ারকে কিভাবে প্রমোশন দিয়েছে সিনিয়রকে দিয়ে, সেটাও আমাদের সবার সামনে আসে। তো কাজে এই সমস্ত কথা যখন জনগণ জিজ্ঞেস করতে চাইছে, বলছে বিজেপির যোগদান সবাই মত যাও, কারণ সত্য বেরিয়ে আসছে। এই সত্যকে দাওয়া চাপা দেওয়ার জন্য এই সব আশ্রয় ধমকি দেওয়া হচ্ছে বলে আমরা কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলি না। তাদের অভিযোগ কংগ্রেসে ফ্ল্যাগ নিয়ে কংগ্রেস ভবনে কে যায়? কে যায় কংগ্রেস ভবনে ফ্ল্যাগ দেওয়ার জন্য? ওনাকে যেতে হয়? আমার কর্মীকে পাঠিয়ে দিলেই তো হয়, ড্রাইভারকে দিয়ে গাড়িতে করে পাঠালেও তো হয়। আসলে 2 নৌকা না 3 নৌকায় পা দিয়ে রাখা, 3 নৌকায় পা দিয়ে রাখা। এবং কর্মীদেরকে বলে রেখেছেন आप लोग रेडी रहना, कभी भी हम लोग कांग्रेस में जा सकता हो। ये क्या है भाई, ये क्या है? আর যে কথা ত্রিপুরার মানুষ জানতে চায়, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই শব্দ আমরা এগ্রিমেন্টেও দেখলাম না, 2023-এর চুক্তি এই যে ম্যানিফেস্টোতেও দেখলাম না। তাহলে আবার আপনারা কি করে বলেন 5 সাল মে নেই হোগা তো 10 সাল মে হোগা, কবি না কবি হোগা। এটা ওই মার্ক্সবাদীদের মতো সাম্যবাদ হবে হবে বলে অসাম্য তৈরি করে যেভাবে শোষণ করার চেষ্টা করেছিল, এটাও এরকম একটা বাহানা, এটাও এরকমের বাহানা। তো কাজেই কংগ্রেস, উনি রাগ করবেন না হলে একটু বলি, কংগ্রেসের আশিস সাহারা এখন দিল্লিতে গেছেন কেন কি জানেন? ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে কথা বলার জন্য না, রেলের উন্নয়ন, রাস্তার উন্নয়ন আরো বেশি দাবি আনা তার জন্য না। তারা গেছে নরেন্দ্র মোদীকে বিশ্বের সামনে ছোট করার জন্য। নরেন্দ্র মোদী নাকি ভোট চুরি করেন, বিজেপি নাকি ভোট চুরি করি। আমরা এই কথা তো বলতে পারি চুরি করি, কিন্তু কি চুরি করি? মানুষের মন চুরি করি, মানুষের হৃদয় আমরা জয় করি। নরেন্দ্র মোদী জয় করে বিহার দেখিয়ে দিয়েছেন। সেইখানে যখন বুথ হচ্ছিল, জিতেন দা, আমার সুদীপ দা, उन्होंने बोलेছিলেন बिहार से शुरू करेंगे हम लोग, लेकिन बिहार में डूब गया। जैसे वो राहुल जी पानी में जाम किए थे, ऐसे ही ये सीपीएम कांग्रेस वाले अभी डूब गए। तो কোনো কথা নেই এখন। তো কংগ্রেস কি করবে এখন? বুথ চুরি যদি কেউ করে থাকেন, তাহলে জওহরলাল নেহেরু 3টা বুথ পেয়ে প্রধানমন্ত্রী হলেন, 27টি বুথ পেয়ে আমাদের প্যাটেল প্রধানমন্ত্রী হতে পারেনি। এটা ছিল বুথ চুরি। কংগ্রেসের সবাই ইন্দিরা গান্ধী 75-এর মধ্যে উনাকে সুপ্রিম কোর্টের রায় কেন দেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী হিসাবে পার্লামেন্টে ভোটিং করতে পারবেন না, ভোটে দাঁড়াতে পারবেন না। তিনি বেআইনিভাবে জয়লাভ করেছিলেন ভোট চুরি করে। এইটা আমার সুদীপ দা তাদের মনে রাখা দরকার। কংগ্রেস ভোট চুরি করেছিল, বিজেপি নয়। আর সোনিয়া গান্ধীজি আপনাদের বর্তমানে মানে সুপ্রিম লিডার। সোনিয়া গান্ধী 83-র আগে বিয়ে হয়েছিল, অনেক আগে
83 পর্যন্ত তিনি ভারতের নাগরিকত্বই গ্রহণ করেননি। ভারতের নাগরিক না, কিন্তু কংগ্রেসের কর্মী হিসাবে সোনিয়া গান্ধী বুথ দিয়ে গেছেন বছরের পর বছর। এটা বুথ চুরি না? বিদেশিদের দ্বারাও তারা বুথ আদায় করে। এটাই হচ্ছে সোনিয়া গান্ধীজির বুথ চুরির উদাহরণ, কংগ্রেসের বুথ চুরির উদাহরণ। তো কংগ্রেস সিপিএম কাউকে তো আমরা বাদ দেইনি। তো আমি আর ভাষণ রাখবো না, আমাদের মাননীয় মন্ত্রী আছেন, আমি বেশি আর বলবো না। তো কাজে আজকে এখানে যারা জনজাতি বিশেষ করে সম্প্রদায়ের লোক যারা সমবেত হয়েছেন, এই কথাগুলি আপনারা পাহাড়ে নিয়ে যান। আমাদের একটা দরকার, সেটা হচ্ছে উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন এবং জনজাতিদের উন্নয়ন। বিজেপি করতে পারে, কারোর পক্ষে সম্ভব না। তার জন্য বিজেপির সঙ্গে আমাদের জনজাতিকে আরো বেশি করে পার্টিতে এসে কাজ করতে হবে। এবং এই কথাগুলি বলে এই আহ্বান রেখে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার, খুলুম খাত জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। বিজেপি জিন্দাবাদ।